দুইটা শক্তিমান দলের টানাটানিতে আমাদের পুরো জুলাই সনদটা আসলে এখন বাতিল হয়ে যাওয়ার যে আমাদের পলিটিশিয়ানরা আমরা মানে আমাদের জনগণকে অশিক্ষিত বলে রেখে আমরা নিজেদেরকে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগতে চাই, কিংবা আমরা আসলে আমি আমাদের যে ভুল অশিক্ষিত বলতে কাজগুলো না, না, আমি তাদের উপর অশিক্ষিত চাপিয়ে দিতে বলতেছি না, চাই, আমি সেই জায়গাটা legitimate আমার understanding এর সেই কথা জায়গাটা আমি বলেছি। অ্যাড করতে চাই। রেফারির দোষ দিয়ে তো আমরা আসলে কিছু করতে পারবো না। জি। তখন দিন শেষে আসলে এই জিনিসটা হয় যে রেফারি একটা গোল করার দিকে আসলে বাধিত মানে ধাবিত হয়। ডিসিশন ইজ আওয়ার্স। আমরা পলিটিক্যাল পার্টিগুলো আমরা আসলে কোন সিদ্ধান্ত নিব সেটার উপর নির্ভর করছে আসলে বাংলাদেশের ভাগ্য। অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আপনার এবং আপনার দলের অবস্থানটি কোথায় এই বিষয়ে? আমার দলের থেকে একটা জায়গায় আমরা খুব কনসিস্টেন্ট ছিলাম, মানে পুরো এই ঐকমত্য কমিশন এবং তার আগে পরে আহ সেটা হচ্ছে যে আমরা কোনো রিজিড পজিশন নেইনি। সো আমাদের, আপনি জানেন যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে থেকে প্রায় 10 বছর, অ্যাকচুয়ালি প্রায় 15 বছর ধরে আমরা এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলছি যে রাষ্ট্রের সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, জনগণের যান জমান সম্মানের অধিকার আমরা এইভাবে আমাদের দেশে আসলে নিরঙ্কুশ এবং নিশ্চিত করতে হবে। কিন্তু যখন আসলে আমাদের সামনে এই সুযোগটা চলে আসলো অভ্যুত্থানের মাধ্যমে, স্বাভাবিকভাবে আমরা ধরেন যে সবচেয়ে প্রিপেয়ার্ড একটা পার্টি ছিলাম, যেহেতু আমরা এটা নিয়েই আসলে কাজ করছি। আমাদের রাজনীতিটা আসলে সাজানো হচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এসবগুলো। কিন্তু আমরা পরিস্থিতিটার সঙ্গে সঙ্গে লিড করতে পারলাম যে এইটাকে আমরা 10 বছর আগে, 15 বছর আগে, 5 বছর আগে যেভাবে আমরা রাষ্ট্র সংস্কার চাইছি সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে হয়নি, বা সেটা আমরা ক্রিয়েট করতে পারি নাই। এখানটা অনেক বেশি ঝুঁকির জায়গা আছে, অনেক বেশি আপনার দায়িত্ব নেওয়ার জায়গাগুলো আছে। তো আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা যে জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করছি যে পুরো কমিশনে, সেটা হচ্ছে ন্যূনতম ঐক্যমত, যে যত কম হলেও যাতে সবার ঐক্যমত আমরা নিশ্চিত করতে পারি। এবং যেটা সেকেন্ড যেটা জিনিস আমরা আসলে নিশ্চিত করতে চাইছি সেটা হচ্ছে যে যাতে এই ইমপ্লিমেন্টেশনটা হয় একটা টেকসই পদ্ধতিতে। মানে আমরা, আমাদের তো আসলে মনে করেন যে বহুবার আমাদের তো মুখ পুষছে, তো আমরা তো জানি আমাদের এখানে ধরেন যে 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টের যে আমাদের অভিজ্ঞতা। সো আমরা কোনো অবস্থাতে সেই রিপিটেশন গুলো চাইনি, এবং যে কারণে আমরা একটা টেকসই পন্থার প্রতি খুব গুরুত্ব দিয়েছি। আর এই সর্বশেষ যে ঘটনাটা ঘটছে, এবং উই আর নট স্যাটিসফাইড, উই আর নট হ্যাপি এট অল এই কমিশন যে কাজটা শেষ পর্যন্ত করলেন। কিন্তু আমরা আবার এটা মনে করি না যে এটা প্রতারণা। আমি যদি বলি যে আমার কাছে আমার পার্সোনাল পারসেপশন হচ্ছে এই জিনিসটা শুরু হয়েছে আসলে এইটা থেকে না, যে নোট অফ ডিসেন্ট নিয়ে বা এই নোট অফ ডিসেন্ট গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে কমিশন আসলে যে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। বরঞ্চ আমার কাছে মোর মনে হয় যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব নেওয়ার জায়গা থেকে বিং এ পলিটিক্যাল পার্টি সদস্য হিসেবে আমি সেই দায়িত্বটা নিয়ে বলছি যে আমরা আসলে ফেল করছি। আমরা ফেল করছি হচ্ছে যে আমরা একটা ঐক্যমতে আসতে ফেল করছি। আমরা কমিশনের কাছ থেকে 1 মাস সময় চেয়েছিলাম, এরপরে আবার 15 দিন সময় চেয়েছিলাম, সেই সময়টা কমিশন আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা আসলে দলগুলো একমতের জায়গায় আসতে পারি না। কিন্তু তার মানে কি? তার মানে তো এটা এন্ড অফ দ্য স্টোরি হইতে পারে না। তাহলে কি আমাদেরকে উইল হ্যাভ টু কন্টিনিউ? কারণ আপনি জানবেন যে 10 মাস একটা আপনার সংবিধান সংস্কারের জন্য এটা কোনো অবস্থাতে কোনো মানে খুব বেশি সময় না। পৃথিবীর যে অভিজ্ঞতাগুলো আমাদের সামনে, সেগুলোতে 10 বছরও লাগছে কোনো কোনো সংবিধান সংস্কারের জন্য, বা নতুন সংবিধানের যে আলোচনা, সেই আলোচনাটা কমপ্লিট করার জন্য। সো এইটা আমাদের এক ধরনের ব্যর্থতা, আবার ব্যর্থতা না, এটা কমিশন এক ধরনের তাড়াহুড়ো করছে, আবার কমিশন তার একটা পেশেন্স লুজ করছে, এটা আমরা বলবো। রাইট। কিন্তু আমি মনে করি যে আসলে গোড়ার সমস্যাটা কোথায়, কোন জায়গাটা আমরা আসলে একমত হইতে পারি নাই দেখে আসলে এত কাহিনী। সেটা হচ্ছে যে বিএনপি, আমি আমার বিএনপি নেতা অসীম ভাই তার আপনার উপর সকল এবং বিএনপির প্রতি তাদের যে ত্যাগ, এবং গত 16 বছর ধরে তারা যে স্যাক্রিফাইস করছেন, সবকিছুর প্রতি সকল রেসপেক্ট রেখে বলছি, আপার হাউস পিয়ার এর বিষয়টা, এখানটা বিএনপি যে নোট অফ ডিসেন্ট, এবং বিএনপি কোন অবস্থাতেই আপার হাউস পিয়ারটা যে অ্যাকসেপ্ট করবেন না, এবং এইটার এগেইনস্টে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য বা এটাকে ট্যাকেল করার জন্য তখন জামাত থেকে বলা হলো যে তারা আপনার লোয়ার হাউসে পিয়ার চান। এবং এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতে এইটা দুইটা শক্তিমান দলের টানাটানিতে আমাদের পুরো জুলাই সনদটা আসলে এখন বাতিল হয়ে যাওয়ার, এখানে একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হওয়ার মতো সকল আশঙ্কা তৈরি হয়েছে বলে আমার আসলে আশঙ্কা। তো আমি আসলে এই জায়গাটাকে খুব গুরুত্ব দিতে চাই। আমার মনে হয় যে এখনো যদি বিএনপি নেতৃত্ব বলেন যে ঠিক আছে আপার হাউস পিয়ার, উই অ্যাকসেপ্ট ইট, উই টেক ইট, দিদার যেটা ভুইয়া, তাদের আসলে জি 31 দফায় ছিলেন। জি, জি
আমার প্রশ্নটা জি হচ্ছে প্লিজ যে বলেন। পিআর তো অনেকগুলো ইস্যুর মধ্যে একটা ইস্যু, মানে যে সংকট রয়েছে এবং সংকটের সঙ্গে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো রয়েছে, আপনি অনেকগুলো বিষয়ের একটি নিয়ে কথা বলছেন, কিন্তু বিএনপি বা অনেকেই বলছেন যারা এই অন্তর্বর্তী সরকারের সমালোচক, যে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে মূলত যে রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনায় এনেছিল, তাদের যে বক্তব্যগুলো সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি। এখন আপনি বলছেন একটি দিকে যে না পিআর হলে ভালো হতো, বিএনপি বলছে যে না সেই পিআরে তারা যাবে না, সেটা তো অন্য আলোচনা। কিন্তু ঐক্যমতের প্রশ্ন কেন ঐক্যমত প্রতিষ্ঠিত হলো না? আমি আসলে আপনাকে মানে একটু খাচ্ছে লং স্টোরি শর্ট, আমি আসলে ডিরেক্ট টু দ্য পয়েন্টে বলছি। কারণ যেহেতু আমাদের আসলে এই যে বাড়তি যে সময়টা আমরা নিয়েছিলাম তাদের থেকে, একবার 1 মাস এবং একবার 15 দিন, এই সময়টা তো আমরা আসলে সবগুলো দলের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং আমরা বলছিলাম মানে আনঅফিসিয়াল যে আমাদের সাইডলাইন টক। হুম এবং হুম সেইখানটা কিন্তু আমরা আমাদের আমাদের পারসেপশনটা এরকমই হয়েছে যে এই জায়গাটা আসলে জিনিসটা আটকে আছে, যে বিএনপি আসলে আপার হাউস পিআর মানছে না, এবং বিএনপি আপার হাউস পিআর না মানলে হুম হুম। তাহলে আসলে পিআর জিনিস মানে আপার হাউস জিনিসটা আসলে তখন আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না, এবং স্বাভাবিকভাবে সেটাকে ট্যাকেল করার জন্য তখন জামাত আর একটা স্ট্যান্ড নিয়েছে। আমি জামাতের অবস্থানটাকে কোনো রেকটিফাই বা আমি বলছি না যে এটা ভালো অবস্থান, হুম আমি হুম। বরঞ্চ বলছি যে আসলে আমাদের এই আলাপটা, আমরা গতকালকে একটা প্রেস কনফারেন্স করে আমরা এই জিনিসটা বলেছি যে আমাদের এই আলাপটা কন্টিনিউ করতে হবে, অফিসিয়ালি কন্টিনিউ করতে হবে, এবং আমাদেরকে উই মাস্ট কাম টু এ পয়েন্ট। শিওর। আমি দিদার ভূঁইয়া আপনার কাছে একই বিষয় যেটি ব্যারিস্টার অসীম বললেন, নিরপেক্ষতা নিয়ে তিনি একটি ইঙ্গিত করেছেন, ইঙ্গিত না আসলে সরাসরি বলেছেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার কি নিরপেক্ষ, বা তারা কি নিরপেক্ষতার যে আকাঙ্ক্ষা সেই জায়গাটি থেকে এক ধরনের ডেভিয়েশন হয়েছে কিনা? প্রথমে আমি একটু অসীম ভাইয়ের আগের আলাপের 2-3টা পয়েন্ট নিয়ে শিওর। একটুখানি ছোট্ট একটু অ্যাড করতে চাই, শিওর। যদি আপনি অনুমতি জি দেন প্লিজ। প্লিজ। জি, প্রথম কথা হচ্ছে যে ভাই যেটা বলছেন যে, যে ভাই যেটা বলছেন যে বাংলাদেশের জনগণ বেশিরভাগ অশিক্ষিত, বা মানে আমাদের লিটারেসি রেটটাকে মেনশন করে, এবং আমাদের জনগণ বুঝে না। আমাদের জনগণের মানে ঠিক আছে, আই টেক ইট, কিন্তু আই ডু নট টেক ইট অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আমাদের জনগণ কিন্তু একটা অন্যভাবে বুঝে, মানে সবাই যে একই রকম বুঝে, একই রকম ভাবে বুঝতে হবে জিনিসটা কোনোভাবে সেটা না। আমাদের জনগণের একটা বোঝার একটা অন্য একটা ক্যাপাসিটি আছে, এবং সেই ক্যাপাসিটিতে সে আসলে বুঝতে পারে কোনটা আসলে তার জন্য রাইট এবং কোনটা রং। এবং এইটার প্রমাণ সে কিন্তু দিচ্ছে যে আপনার যদি আপনি বলেন যে 90-91 যে ইলেকশন, কিংবা ধরেন যে আমাদের মানে যে ইলেকশন গুলো আসলে গুরুত্বপূর্ণ, এবং মানে আমি বলবো যে যে ইলেকশন গুলোতে কম মানে আমাদের কমপ্লেইন আছে আর কি, যে ইলেকশন গুলো নিয়ে তথা মানে আমরা এক ধরনের মনে করি যে সেগুলো সঠিক ইলেকশন হয়েছে। তো এই যে যখনই জনগণের আসলে ভোট দেওয়ার ক্যাপাসিটি হয়েছে বা সুযোগ হয়েছে, বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দিছেন এটা কিন্তু আমাদের হিস্ট্রি বলে না। ইভেন আপনি যদি বলেন যে 46-এর কথাও যদি ধরেন, 70-এর কথাও যদি ধরেন, 54-র কথাও যদি ধরেন, 91-এর কথাও যদি ধরেন, আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের জনগণ সবসময় আসলে সঠিক ভোটটা দিচ্ছে যখন সে আসলে ভোট দেওয়ার সুযোগ পাইছে। তো এখন বাংলাদেশের সঠিক সঠিক কি, ভোট দেওয়ার জন্য সঠিক তার ভোট, কিন্তু সেই দিদার আন্ডারস্ট্যান্ডিংটা। আমি সরি, সঠিক দিয়েছে কি সঠিক দেননি, এটা তো খুবই আমি এখনই আপেক্ষিক না? আসছি। বিষয়টা খুব আপেক্ষিক না না মানে? অবশ্যই না, না আমি আমি আপনাকে বলছি কেন আপেক্ষিক না। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমি এই 3টা 4টা যে ভোট সেগুলোকে মেনশন করার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, এই ভোটগুলো ছিল আলাদা। আপনি যদি 46-এর ইলেকশনের কথা ভাবেন, এটা ছিল হচ্ছে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে এখানে কি পাকিস্তান বানানো হবে কিনা সেই ভোট। আপনি যদি 70-এর কথা বলেন, এখানে হচ্ছে যে 6 দফার ভিত্তিতে এখানে এক ধরনের স্বায়ত্তশাসন তৈরি করা হবে কিনা সেই ভোট। এখানে বোঝাপড়ার জায়গাটা আছে। আপনি যদি 6 দফা পড়ে দেখেন, আমি বলবো যে আপনার কাছে মনে হয় যে এটা কেউ বুঝে না, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এটাকে পজিটিভলি নিছেন এবং এটার পক্ষে ভোট দিচ্ছেন। একই কথা যদি আমি বলি যে 90-এর কথা, 90-এর অভ্যুত্থানের পরে যে ভোটটা হলো, সেখানে সবার পারসেপশন ছিল যে আওয়ামী লীগ জিতবে, কিন্তু জিতছে কিন্তু বিএনপি, মানে একেবারে উল্টা ভাবে বিএনপি জিতছে এবং বিপুল ভাবে জিতছে। এবং সেখানটা গণ অভ্যুত্থানের একটা বড় ভূমিকা ছিল অবশ্যই, মানে গণ অভ্যুত্থানের পরের ভোট, সেটার একটা অন্য গুরুত্ব তো ছিল। তাহলে So আমার কাছে বাংলাদেশের মনে হয় যে নির্বাচনে দিদার আমার একটা আমরা সম্পূরক একটু প্রশ্ন আছে আন্ডার এখানে, এস্টিমেট করি। সেটা হচ্ছে যে জি। যে আপনি বলছেন যে এই যে যাদেরকে নির্বাচিত করেছেন সেটাই আপনি সঠিক হিসেবে দেখছেন। বাংলাদেশের সংসদে তো অনেক দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এদেরকেও মানুষ ভোট দিয়ে পাঠায়, তো তার মানে ওগুলো ঠিক আছে আপনি মনে করছেন যে জনগণ যাদেরকে ভোট দিচ্ছে? অ্যাবসলিউটলি না। আমি আপনাকে বলেছি যে যেসব ইলেকশনে মানুষ আসলে ভোট দিতে পারছে, আপনি কি বলেন যে তার মানে আপনার কথা হচ্ছে যে শেখ হাসিনার আমলে কি আমরা ভোট দিতে পারছিলাম? আমি আমরা শেখ তো শেখ হাসিনার হাসিনার আমলের আমলে কথা তো ভোট বলছি না দিতে পারিনি। দিদার, আমি শেখ ইভেন হাসিনার ইভেন আমলের কথা বলছি না। অনেকগুলো ইলেকশন 91, আর কিছু 96, কিছু 2001 এবং 2008 যে নির্বাচন হয়েছে সেখানে অনেক সন্ত্রাসী কিন্তু জাতীয় সংসদে গিয়েছেন।
সন্ত্রাসী হ্যাঁ, গিয়েছেন, অপশনগুলো যদি হয় দুর্নীতিবাজ গিয়েছেন, সন্ত্রাসী বনাম চিহ্নিত সন্ত্রাসী। দুর্নীতিবাজ গিয়েছেন। না, আপনি জানেন যে আমাদের ইলেকশন গুলোতে কি ধরনের, মানে আপনাকে ইলেকশন গুলোকে দুই ভাগে ভাগ করতে হবে। কিছু ইলেকশন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের ইলেকশন, সেই ইলেকশন গুলোতে আপনার এই ধরনের জিনিসগুলো হয়েছে যে কালো টাকার মালিক, না না, টাকার সেই বিনিময়ে বিশ্লেষণে ভোট আমরা বা যেতেই কেন্দ্র পারি, দখল। কিন্তু কিন্তু সবসময় আপনি জনগণ যদি বলেন সঠিক যে যে সিদ্ধান্ত ইলেকশন নেন, গুলো, বুঝে নেন। যে এই ইলেকশন গুলো, স্টেটমেন্টটা কি না সঠিক কিনা আপনি সেটি আমার আমি কথার বোঝার চেষ্টা মূল করছি। অংশটা মিস করতেছেন। আমি বলছি যে যখন আসলে পলিটিক্যাল ইলেকশন, এবারের ইলেকশনটা একটা পলিটিক্যাল ইলেকশন, হুম। এটা একটা গণ অভ্যুত্থানের পরে এখানে একটা নতুন বাংলাদেশ বানানোর ইলেকশন। আমরা সংবিধান সংস্কার করবো, তো এটা আসলে 8-10টা জাস্ট ক্ষমতা পরিবর্তনের যে ইলেকশন, সেটার সঙ্গে মেলালে ভুল হবে। এই ডিফারেন্সিয়েশনের জায়গাটা যদি আপনি নেন, তাহলে আমার কথাটা আপনার বোঝাটা সহজ হবে বলে আমার মনে হয়। আমি সরি, আমি হয়তো একটু লম্বা করে ফেলছি, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, হুম। এই যে মানুষের একটা ভিন্ন রকম শক্তি থাকে, সে আসলে বুঝতে পারে কোন লোকটা আসলে তার পক্ষের, কোন কথাটা আসলে তার পক্ষের জন্যই আসলে যায়। এবং আরো অনেক মেকানিজম আছে সোশ্যাল সায়েন্সে, এগুলোর ব্যাখ্যা আছে। আমি সেই জায়গাটাই যাচ্ছি না, কিন্তু আমি খুব গুরুত্বের সঙ্গে আমি এই পয়েন্টটা আনতে চাই যে আমাদের পলিটিশিয়ানরা, আমরা মানে আমাদের জনগণকে অশিক্ষিত বলে রেখে আমরা নিজেদেরকে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগতে চাই, কিংবা আমরা আসলে আমি আমি আমাদের যে ভুল অশিক্ষিত বলতে কাজগুলো না, না, আমি তাদের উপর অশিক্ষিত চাপিয়ে বলতে দিতে চাই না, চাই, আমি সেই লেভেল অফ জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং এর সেই কথা জায়গাটা আমি বলেছি। অ্যাড করতে চাই। আমি কাউকে আন্ডারমাইন করিনি, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছি। অশিক্ষিত কিংবা ঠিক আছে লেভেল অফ ভাই। আন্ডারস্ট্যান্ডিং যদি বিলো বলে থাকি, সেটা কনটেক্সটটা ডিফারেন্ট জিনিস। আপনি শিক্ষিত, ওকে। মাস্টার ডিগ্রি, পিএইচডি সব আছে। আমি একটু বলি দিদারুল আপনাকে, আপনার মাস্টার্স ডিগ্রি আছে, পিএইচডি আছে, অক্সফোর্ড থেকে আছে, হার্ভার্ড থেকে আছে, করেছেন কিসে? ম্যাথমেটিক্সে। এখন এসে যদি আপনারা বলি যে আপনি ফিলোসফির উপরে লেকচার দিয়ে যান, আমি ওটাই বোঝাতে চেয়েছি। ভাই, আমার আমার মনে হয় আমি আমি যেটা কাউকে বলতে আন্ডারমাইন চাইছি আমি করিনি। সেটা বলছি। ওকে, ধন্যবাদ। এখন আপনার আপনি কথাটা আমি আমার নিলাম। প্রশ্নে যদি আর আসেন যে নিরপেক্ষ কিনা, জি, অন্তর্বর্তী সরকারকে আপনি নিরপেক্ষ মনে করেন কিনা? ওকে, আমার কাছে মানে আপনি যদি আমাকে বলেন যে এখনো ইফ আই ক্যান ফাইন্ড এ বেটার ইন্টারিম গভর্নমেন্ট, মানে আহ, সেই সময় আমি যদি আসলে মানে 5 তারিখে আমাদেরকে, আমরা তো আসলে এই প্রসেসের মধ্যে ছিলাম বা একরকম আমরা তো যুক্ত ছিলাম যখন আসলে কারা আসলে ইন্টারিম গভর্নমেন্ট হবেন বা হবেন না, সেই আলাপের মধ্যে তো আমরা একরকম দূরবর্তী আমাদের সম্পর্ক তো ছিল। সো আমার কাছে যদি বলেন, এখনো আমি আসলে ওই যে 11 জনকে আমরা প্রথম, সম্ভবত 11 জন বা 8 জন আমার যদি মনে পড়ে, কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে এরপরে এখানে আহ অসীম ভাই একটা কথা বলছেন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি, এখানে যেই যাবে তাকে আসলে মানে তাকে আসলে ভিন্ন কিছু করার ক্যাপাসিটি থাকে না, এবং যে কারণে আসলে আপনি এই রাষ্ট্র সরকারকে সংস্কারটা নিরপেক্ষ এত মনে করছেন প্রাসঙ্গিক, কিনা? এত গুরুত্বপূর্ণ আপনি সরাসরি বলতে এই কি ভয় মুহূর্তে। পাচ্ছেন? না, আমি 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 ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে তাহলে আপনি ওকে, সরকারের আমি বলছি যে নিরপেক্ষতা আমি যে নিয়ে আপনার জিনিসটাকে অবস্থানটা কি? আমি যে জিনিসটাকে বলছি আমি যে জিনিসটাকে বলছি যে হুম হুম এই ইভেন ইভেন যে আপনার কমিশন হুম হুম। কমিশন যে ধৈর্যের সঙ্গে কাজটা করছেন, এটাকে যদি আমি উড়াই দেই, তাহলে এটা তাদের প্রতি আনজাস্ট হবে। সো তাদের এই জায়গাগুলো ছিল, কিন্তু সামহাউ এই সময় এসে তারা আসলে তাদের পেশেন্স লুজ করছে, তাদের আহ এইটা অনেক, এটা কি কারণে হয়েছে সেটা আমি বলছি। আমি শুরুতেই বলছি যে আমাদের দলগুলো যে জায়গাটা আসলে জিনিসটাকে আটকে রাখছে। এখন আমি আপনাকে মানবো না, আপনি আমাকে মানবেন না, কিন্তু বলবেন যে রেফারি ঠিক করে দিতে হবে, তাহলে রেফারিটা করবেটা কি? জি। রেফারিকে তো কাউকে না কাউকে তো আসলে মানতে হবে, মেনে আসলে একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করতে হবে। সেটা যদি Sure, আমরা না মানি, আমরা যদি না sure. করি, রেফারির দোষ দিয়ে তো আমরা আসলে কিছু করতে পারবো না। জি। তখন দিন শেষে আসলে এই জিনিসটা হয় যে রেফারি একটা গোল করার দিকে আসলে বাধিত, মানে ধাবিত হয়। আর আর কোনো উপায়, জি সেকেন্ড অপশন দিদার, হয়তো আসবো তার কাছে আসবো আপনার নাও কাছে। থাকতে পারে। আমাদের হাতে খুব কিন্তু বেশি আমি মনে সময় নেই। করি যে আমাদের আমাদের পার্টিগুলো যদি আমাদের দায় না দেখি, তাহলে এই জায়গাটা খুব বড় ভুল হয়ে যাবে। শিওর। যে ধরনের নির্বাচন আমরা গত 2 বা 3টি টার্মে দেখে এসেছি আওয়ামী লীগের সময়, বিগত রেজিমে, সেই কাঠামো বা রাতের ভোট বা যেটাই বলি না কেন, যেভাবে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে, সেটি থেকে বেরিয়ে এসে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছি। এই আশাবাদ কতটুকু আপনার কাছে এত অল্প সময়ের মধ্যে, এবং এই এক্সিস্টিং যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটির ভেতরে? হ্যাঁ, মানে এটা একটা সিরিয়াস কনসার্নের জায়গা অলরেডি চলে গেছে। আমার কাছে মনে হয় যে সরকার এখন হয়তো যে কোনো মূল্যে, মানে যেহেতু আসলে পার্টিগুলোর আসলে কোনো ইয়ে করছি না, তাহলে কি হবে, তাহলে আসলে এখানে একটা অচল অবস্থা তৈরি হবে। সরকার বাধ্য হবে আসলে সবকিছু ফেলে দিয়ে ধরেন যে নির্বাচনের দিকে যেতে, এবং সেটা তখন কোনো অবস্থাতে কোনো ভালো নির্বাচন তো অবশ্যই হবে না।
ইফ এনিথিং হয়তো ইতিহাসের সবচেয়ে খারাপ, যেটা আসলে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করার একটা লক্ষ্য নাকি ছিল। সো ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায় না। এখনো যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আজকে যদি আসলে এগ্রি করে, যে বিএনপি ধরেন যে এগ্রি করলো যে আমি আপার হাউস পিআর মেনে নিলাম, জামাত যদি এগ্রি করে যে ঠিক আছে আমি আসলে এই লোয়ার হাউসে আমার যে পিআর এর যে মানে দাবি বা অন্যান্য যে আগে ইয়ে করার এই দাবিটা আমি তুলে নিলাম, তাহলে কিন্তু কালকে থেকে দেখবেন যে খুব দুর্দান্ত ভাবে একটা পলিটিক্যাল ইলেকশনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করবে, এবং সেটা হবে ইতিহাসের সবচেয়ে ভালো একটা ইলেকশন। সো আমি এখনো বলি যে সব ধরনের সম্ভাবনার সব রকম সুযোগ বাংলাদেশে এখনো আছে। ডিসিশন ইজ আওয়ার্স। আমরা পলিটিক্যাল পার্টিগুলো আমরা আসলে কোন সিদ্ধান্ত নিব সেটার উপর নির্ভর করছে আসলে বাংলাদেশের ভাগ্য। দিদার ভূঁইয়া, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি শুরুতেই বলছিলেন যে আপনারা আসলে মূলত রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জন্য 15 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে হলে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় নয়, এটির সঙ্গে জনগণের সঙ্গে যে কানেক্টিভিটি সেটিও তৈরি করতে হয়। সেই জায়গাটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোথায় দাঁড়িয়ে, যদি একটু বলেন। জি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন পর্যন্ত কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে পারে নাই। তো আমরা এটা বলার সুযোগ নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কতটুকু আসলে জনভিত্তি তৈরি হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ আমার মনে হয় যে আগামী ইলেকশন সেখানটা আমরা আসলে প্রথম প্রমাণটা পাবো, এবং তখন আমার জন্য বলাটা সুযোগ সহজ হবে। অনেক ধন্যবাদ দিদার ভূঁইয়া এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।